রেলপথে ঈদ যাত্রার শুরুর দিনে সহনীয় যাত্রীর চাপ, কয়েক স্তরের টিকিট চেকিং, 1 ঘন্টা দেরিতে ছেড়েছে 11 সিন্দুর। টিকিট পাওয়াটা একটু ঈদের সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখন যাব, কখন ফ্যামিলির সাথে দেখা হবে, যে সবার সাথে, সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। আনন্দ তো এটাই। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ সাগর পথে প্রথম ফেরি সার্ভিসের উদ্বোধন, বহরের 6 উপদেষ্টা। দুপুরে ভার্চুয়ালি যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদে 9 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের শঙ্কা, বেশি পণ্য বেসরকারি অফ ডকেই পাঠাতে চায় কর্তৃপক্ষ। রামপুরায় আগুনে পুড়ল 30টি সিএনজি অটোরিকশা, ক্ষতি কোটি টাকার বেশি। কাছাকাছি পানির উৎস না থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এবং 1 সপ্তাহের মাথায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকেও হত্যা। এখন পর্যন্ত 50,000-এর বেশি প্রাণহানি, যার 1/3 শিশু। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। রেলপথে ঈদ যাত্রা শুরুর দিনে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, এখন পর্যন্ত কয়টি ট্রেন শিডিউলের কোনো বিপর্যয়ের কোনো খবর আছে কিনা, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে? যাত্রীদের কিছু অভিযোগ এই মুহূর্তে আমরা পেয়েছি, তবে ভোর থেকে ছিল না। 2টি ট্রেন দেরি করেছে, আমরা যেটি দেখেছি 1 ঘন্টা দেরি করে 11 সিন্দুর প্রভাতী, যেটি কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জগামী একটি ট্রেন আন্তনগর, এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি এখন পর্যন্ত ছাড়েনি, যেটি 8:30টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল। এই 2টি ট্রেনের যাত্রী যারা ছিল তাদের অভিযোগ আমরা শুনেছি। আমরা এখন যেই ট্রেনটি দেখছি সেই ট্রেনটি একতা এক্সপ্রেস, এটি পঞ্চগড়গামী একটি ট্রেন, এটি 10টা 15 মিনিটের সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যে 2টি ট্রেনের কথা বলছিলাম, যে 11 সিন্দুর গোধূলি, সেটি 1 ঘন্টা দেরি করেছে। এবং বুড়িবাড়ি এক্সপ্রেস, যেটি লালমনিরহাটে তার গন্তব্য, সেটি 2 নম্বর প্ল্যাটফর্মে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। 8:30 মিনিটে ছাড়ার কথা ছিল, 1.5 ঘন্টা পার হয়ে গেলেও বুড়িবাড়ি এক্সপ্রেস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এবং তিতাস কমিউটার, একটি লোকাল ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যেটি যাওয়ার কথা ছিল 10:45টায়, এখন পর্যন্ত ছাড়েনি। তবে ভোর থেকে যে ট্রেনগুলো গেছে এখন পর্যন্ত 10 থেকে 11টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। সেগুলো আমরা যেটি দেখেছি সেগুলো সঠিক সময়ে গেছে বেশিরভাগই ট্রেন। এই 2টি ট্রেন ছাড়া বাকি ট্রেনে যারা যাত্রীরা, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পেরে, তারাও খুশি। এবং তারা যেটি বলছে যে এই যে অনলাইন যুদ্ধ করে টিকিট কাটার পর থেকে আসলে আনন্দটা শুরু হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে ভিড় কাটাতে একটু আগেই তারা যাত্রা শুরু করেছেন। এবং যেহেতু জানেন আজকে ঈদ যাত্রার প্রথম দিন, ট্রেনে চড়ে প্রথম দিন একেবারে উচ্চপড়া ভিড় নেই, বলা যায় চাপ সামাল দেওয়ার মতোই। এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমরা যেটি দেখেছি সকাল থেকে তাদের যে চেকিং ব্যবস্থা সেটি রেখেছে, 3 স্তরের চেকিং ব্যবস্থা তারা রেখেছে। এবং এই 3 স্তরের চেকিং ব্যবস্থার মধ্য দিয়ে বিনা টিকিটে কেউ যাতে যেতে না পারে, সেরকম সকল ধরনের যেই ব্যবস্থা সেটি তারা করেছে। এবং আমরা যেটি দেখছি যে একতা এক্সপ্রেস ট্রেন যেটি রয়েছে সেটি এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবং আমরা এছাড়া জামালপুর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি রয়েছে। এই যে এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আরও 4টি ট্রেন অপেক্ষায় রয়েছে। বাকি যে 10 থেকে 11টি ট্রেন ছেড়ে গেছে, সেসব যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। আমরা যেটি দেখেছি যে অনুমোদিত বেশিরভাগ যে ট্রেনগুলো রয়েছে, বলা যায় এক্সপ্রেসওয়ে ট্রেন, যেগুলো আন্তনগর যে ট্রেনগুলো, সেই আন্তনগর ট্রেনের যাত্রীদের জন্য 25% স্ট্যান্ডিং যেই টিকিট, সেই 25% স্ট্যান্ডিং টিকিট কাটার যে ব্যবস্থা, সেটিও কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং এই স্ট্যান্ডিং টিকিটের বাইরেও আন্তনগর যেটি ট্রেনগুলো রয়েছে, সেগুলোর বাইরেও যে মেইন কমিউটার ট্রেনগুলো রয়েছে, সেই
মেল কমিউটার ট্রেনও স্ট্যান্ডিং টিকিট রয়েছে, অর্থাৎ যাত্রীরা বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার যে একটি সুযোগ সেটি কিন্তু থাকছে। এবং এই যে একতা এক্সপ্রেসের যে যাত্রীরা ইতিমধ্যে যাত্রী উঠে আমরা যেটি দেখেছি যার যার যে সিট সেখানে তারা অবস্থান নিয়েছে, এবং এখানে আমরা তেমন একটি স্ট্যান্ডিং যাত্রী দেখিনি। আজকে যেহেতু প্রথম দিনের বলা যায় যে কিছুটা যাত্রী চাপ কম, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি ভোর থেকে সকাল যত গড়িয়েছে তত যাত্রীর সংখ্যা বেড়েছে। এবং আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানকার স্টেশন ম্যানেজার যে রয়েছেন তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে যাত্রী চাপ যতই থাকুক তাদের যে টিকিটবিহীন যে যাত্রা সেটি করতে তারা দেবেন না। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। ঈদে ঘরমুখী মানুষের ট্রেন যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। 6 উপদেষ্টার একটি বহর নিয়ে প্রথমবারের মতো সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছেছে ফেরি কপোতাক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফাইসাল করিম। ফাইসাল, যারা এই ফেরিতে ছিলেন তাদের এই 1 ঘন্টার এই ফেরি যাত্রা আসলে কেমন ছিল, এই অভিজ্ঞতাটা জানাবেন, সঙ্গে সন্দ্বীপে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেটাও জানতে চাই। আমরা যেটি দেখেছি 6 উপদেষ্টার সাথে এখানে অনেক সন্দ্বীপবাসীও ফেরি যাত্রায় সঙ্গী ছিলেন, এবং আমরা দেখেছি যে তাদের এই প্রথমবারের যে ফেরি যাত্রা এবং আনুষ্ঠানিকভাবে এইভাবে সন্দ্বীপে আসার যে অনুভূতি সেটি তাদের অনেকেরই আসলে ভাষায় বর্ণনাতীত ছিল। এবং তারা বলেছেন যে আসলে এই ফেরি যাত্রার মধ্য দিয়ে শত বছরের যে দুর্ভোগের যে অভিজ্ঞতা, দুর্ভোগের যে গল্প, সে গল্পের অবসান হচ্ছে এবং এমন একটি ফেরি যাত্রার অপেক্ষায় তারা দীর্ঘদিন যাবৎ ছিল। এবং আমরা দেখছি তাদের মধ্যে সে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ রয়েছে। কারণ যেই ফেরিঘাটটি সন্দ্বীপ প্রান্তে রয়েছে সেখানে শত শত মানুষ ভিড় করে আছেন, এমন একটি যাত্রা দেখার অপেক্ষায় তারা ছিলেন। এবং সেই অপেক্ষার অবসান আজকে হয়েছে, আনুষ্ঠানিকভাবে এই ফেরি যাত্রা উদ্বোধন হলো। এবং এখানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে 6 উপদেষ্টার সাথে ভার্চুয়ালি যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এই অনুষ্ঠানটি বেলা 12টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু ফেরি যাত্রা জোয়ার ভাটার সাথে মিল রেখে করতে হয়, সেহেতু আগেভাগেই সন্দ্বীপ চলে এসেছেন উপদেষ্টার দল। এবং আমরা দেখছি যে আসলে উপদেষ্টাদের ঘিরে এবং যেই বহরটি এসেছে তাদের ঘিরে সন্দ্বীপবাসীর যে আগ্রহ কিংবা উচ্ছ্বাস সেটি প্রকাশিত হচ্ছে। আমরা দেখছি যে এই গুপ্তছড়া ঘাট প্রান্তে শত শত মানুষ সকাল থেকে অপেক্ষা করে আছে, এবং এখানে এক ধরনের সাজ সাজ রব, বেলুন লাগানো হয়েছে, ফেস্টুন লাগানো হয়েছে। এবং এই যে ফেরি যাত্রার যে একটি অনন্য ক্ষণ, একটি মাইল ফলক, সেটিকে তারা বরণ করে নিচ্ছেন, স্মরণীয় করে রাখছেন। এবং এইখানে আজকে যেই ফেরি যাত্রাটি শুরু হয়েছিল সেটি সকাল 9টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে এই ফেরিটি ছেড়ে আসে এবং 1 ঘন্টা সময় লাগে। এবং এই 1 ঘন্টা সময় আমরা দেখেছি যে আসলে যারা ফেরিতে ছিলেন তাদের প্রত্যেকের অনুভূতি যেমন অন্যরকম ছিল, তেমনি তারা বলছেন যে এই যাত্রার মধ্য দিয়ে বা এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন যেমন সাধিত হবে, তেমনি অর্থনৈতিক বিকাশ, কৃষি, মৎস্য সব কিছুই বিকশিত হবে। বিশেষ করে এই সন্দ্বীপ থেকে আসার সময় অনেক গর্ভবতী সমুদ্রপথেই মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক জরুরি রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ঘটনা কমে আসবে এবং পণ্য পরিবহন এক ধরনের বিপ্লব সাধিত হবে। তবে তাদের অনেকেরই দাবি যে এই সন্দ্বীপ সার্ভিসের পাশাপাশি সন্দ্বীপের যে অবকাঠামো সেটিরও যাতে উন্নয়ন ঘটানো যায়। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে ছেড়ে আসা ফেরিটি সন্দ্বীপ এসে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। ঈদের টানা 9 দিনের সরকারি ছুটিতে কন্টেইনার জটের শঙ্কায় আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বন্দর সচল রাখতে 38 ধরনের আমদানি পণ্যের বাইরে আরও বেশি পণ্য বেসরকারি অফ ডকেই পাঠাতে চায় কর্তৃপক্ষ। আগামী 6 মাসের জন্য কন্টেইনার ডিপো থেকে ডেলিভারির অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দেওয়া হয়েছে। ডিপো সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেইনারের 95%ই এফসিএল কন্টেইনার। এর মধ্যে 66% আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেইনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়।
আর 17% পণ্য ডেলিভারি দেওয়া হয় বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। 20% সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়, আর 3 থেকে 4% যায় রেলপথে। চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এতে বন্দরে কন্টেইনার ও গাড়ির জট তৈরি হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই দীর্ঘদিন ধরে আরও বেশি আমদানি পণ্য অফডক থেকে ডেলিভারি দিতে এনবিআরকে অনুরোধ করে আসছে বন্দর। এদিকে ঈদের টানা 9 দিনের ছুটিতে কন্টেইনার জট এড়াতে আমদানি পণ্যবাহী আরও বেশি এফসিএল কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দিতে চায় বন্দর। আগামী 6 মাসের জন্য আরও বেশি এফসিএল কন্টেইনার ডিপোগুলো থেকে ডেলিভারি দিতে অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। 11 দিনে এখন দীর্ঘ ছুটি হলেও আমাদেরকে বন্দর চালু রাখতে হবে, সেজন্য আমরা চাচ্ছি যে এফসিএল কার্গোগুলো বাইরে অফডকে নেওয়ার জন্য। এটার জন্য আমরা অলরেডি আজকে চিঠি লিখেছি এনবিআরকে যে 6 মাসের জন্য আমরা চেয়েছি যেন এফসিএল কার্গোগুলোকে অফডকে রাখার অনুমতি দেওয়া হয়। যদিও এতে সম্মত নয় বন্দর ব্যবহারকারীরা। পোশাক শিল্প মালিকদের অভিযোগ, ঈদে বাড়তি রফতানি কন্টেইনারেরই চাপ সামলাতে পারে না ডিপোগুলো। তাই প্রতিদিনের বিপুল অঙ্কের ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্যামারেজ দিতে হয় তাদের। ঈদের সময় আপনি একটা জিনিস দেখবেন, কিলোমিটার টু কিলোমিটার আপনার গাড়ির লাইন পর থেকে এক্সপোর্টের গাড়ি, ওগুলো ওরা কন্টেনার শর্টের কারণে, স্পেসের কারণে কিন্তু ওগুলো ক্লিয়ার করতে পারে না আপনার। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ডেলি বেসিসে আমরা কিন্তু আপনার ট্রাক ড্যামারেজ দিয়ে যাই। সেক্ষেত্রে যদি এখন ইনপুট কার্গোগুলো সহ যদি ঢুকাই দেয় তাহলে কি হবে, এখানে বড় ধরনের একটা ডিজাস্টার আসবে বন্দরের জন্য। ব্যবহারকারীদের অভিযোগ, আইসিডিগুলোর চার্জ বন্দর থেকে 3 গুণ বেশি। সেই সঙ্গে রয়েছে যন্ত্রপাতি ও জনবল সংকট। তাই সক্ষমতা না বাড়িয়ে বেশি আমদানি কন্টেইনার ডিপোতে পাঠালে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বাংলাদেশের যে পণ্যের যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী আমাদের কিন্তু সেই পরিমাণ প্রাইভেট আইসিডি ডিপো গড়ে ওঠে নেই। তো এই একসাথে যদি এতগুলো পণ্য যদি বাইরে বের করে নিয়ে যাওয়া হয়, তাতে করে আমদানিকারক যারা আছে তাদের কিন্তু অনেক বেশি আপনার ক্ষতি, প্রায় খরচ এবং সময় সবগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। অফডকের ক্ষেত্রে আমাদের মধ্যে অনীহা আছে, একমাত্র কারণ হচ্ছে অনেক চার্জেস তাদের টাকা পয়সা এত বেশি, সেটা আমাদের ইয়ের সাথে পণ্যের খালাসের ক্ষেত্রে আমরা অনেক কষ্ট ভোগ করছি। চট্টগ্রাম বন্দর যেভাবে করবে, লজিস্টিক সাপোর্ট দিবে, অফডকগুলো সে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে না। তাদের মেশিনারিজ, তাদের যন্ত্রপাতি, তাদের কুইক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তাদের সেই অ্যারেঞ্জমেন্ট নেই। যদিও ডিপো মালিকদের সংগঠন বিগডার দাবি, ডিপো থেকে পণ্য ডেলিভারি নিলে বন্দরে কন্টেইনার জট কমায়, জাহাজের গড় অবস্থানকাল কমবে। এতে জাহাজ ভাড়া কমায় আমদানিকারকরা লাভবান হবেন। কারণ যখনই সকল ধরনের এফসিএল কন্টেইনার বেসরকারি অফডকগুলো থেকে ডেলিভারি হবে, তখনই কিন্তু চট্টগ্রাম বন্দরে যানজট কমে যাবে এবং জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পাবে। জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পেলেই জাহাজের ফ্রেট কমে যাবে নিশ্চিতভাবেই। সুতরাং আমদানিকারকরা সেখান থেকে লাভবান হবেন। এবং সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আমদানি পণ্য খুলে ডেলিভারি দেওয়ার প্রথা বর্তমানে পৃথিবীতে কোথাও চালু নেই। 38 ধরনের আমদানি পণ্য বেসরকারি 21টি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেওয়া হয়। বছরে 23 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে এসব ডিপো। এর মধ্যে আমদানি কন্টেইনার 3 লাখ, রফতানি 7 লাখ ও খালি কন্টেইনার 13 লাখ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। রোজায় রাজধানীতে প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে 3 চাকার বাহন রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে, অতিষ্ঠ সাধারণ মানুষও। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে, তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না। বাকিটা জানাচ্ছেন সানি মৃধা। রাজধানীর মূল সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে রিকশা। গতিবিধি, লাইন লেন মানার কোনো বালাই নেই। সড়কের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন রাজপথ দখলে ব্যস্ত রিকশা চালকরা। যে যেভাবে পারছে এলোপাতাড়ি প্রবেশ করছে গুরুত্বপূর্ণ সব সড়কে। রিকশার এমন আধিপত্যে বাকি সব বাহন যেন অসহায়।
অলিগলি থেকে মূল সড়ক সবখানি এখন একই চিত্র। এর মধ্যে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। একই সাথে সড়ক দখল করে এসব বাহন যত্রতত্র রাখায় বাড়ছে যানজটও। দীর্ঘদিন এমন সমস্যার কোনো প্রতিকার না মেলায় নগরিকবাসীর কণ্ঠে কেবল অসহায়ত্বের সুর। অটোরিকশা আমি পার্সোনালি সাপোর্ট করি না, বিকজ অটোরিকশায় ব্রেকে একটা প্রবলেম থাকে, ব্রেক করা যায় না, সাডেনলি কোথাও ধাক্কা লেগে যায়, দেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। রিক্সাওয়ালা ডাইনও তাকায় না, বামও তাকায় না, সাইড দেয় না, রাস্তায় জ্যাম হয়ে থাকে। অটোরিকশা এমনিও হচ্ছে মেইন রোডের উপর আগে চলার পারমিশন ছিল না, ইদানিং হয়েছে। রিক্সা মনে হয় ঢাকা শহরে রাজত্ব করতেছে বর্তমান যে অবস্থা, রিক্সাওয়ালারা পুলিশ ট্রাফিক কারোর মানে না। নগরীতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে রিকশার সংখ্যা। সেই সাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নতুনভাবে রাজধানীতে প্রবেশ করেছে অনেক বাহন। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিভিন্ন জরিপ অনুযায়ী রাজধানীতে বর্তমানে প্যাডেল ও অটোরিকশা রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে আবার বেশিরভাগেরই নেই লাইসেন্স। ফলে শুধু রিকশা সামাল দিতেই অতিষ্ঠ ট্রাফিক পুলিশ ও সহযোগীরা। প্রথমত অটোরিকশা হয়, পায়ের চালিত রিক্সা, ওনাদের জন্য রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর মানুষ যে যারা ভুক্তভোগী তারা তো আর কিছু বলার মতো নাই। ব্রেক নাই, গাড়ি দাম করে মাইতে যায়, আবার সিগন্যাল দিলে পিছনে সিগন্যাল দিলে ওরা দেখা যায় পাইছে বাইরে যাইতেই আছে। আমরা রিক্সাটাকেই চ্যালেঞ্জিং মনে করি এবং তাদের জন্য আমাদের স্পিডটা কমে যায় এবং আমরা এটা নিরসনের জন্য কাজ করতেছি। অনিয়ন্ত্রিত চলাচল, আইন না মানা সহ সবকিছুই অকপটে স্বীকার করছেন রিক্সা চালকরা। কোনো ড্রাইভার মানা চলে না, বিজয় আমাকে দাসাই দাসা। সবাই যদি সিগন্যাল মানা চললো না তাহলে কোনো ঝুট ঝামেলা আসবে না। 400 টাকা করে মাসের রেগুলার জমা ভাই, আমার যে 400 টাকা আমি গলি থেকে না উঠে আমার তো মেন রোডে আসতেই হবে। এটা তো সবসময় দেখি এটা দুর্ঘটনার একটা কারণ। যদি এটা নিয়ম মেনে চলে তাহলে সমস্যা হয় না, নিয়ম মানে না, অটোওয়ালারা নিয়ম মানে না। বারবার নিয়ম করেও সড়ক নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ প্রশাসন। এমনকি উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা হলেও চালকদের আন্দোলনের মুখে সেটা তুলে নেয় আদালত। তবে এবার বেপরোয়া চলাচল রোধে পরীক্ষামূলকভাবে রিক্সা ট্রাপার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। যদিও এতে দু একটি আটকে গেলেও বেশিরভাগ রিক্সাই পার হতে সক্ষম হচ্ছে। সরাসরি দেখলাম, আমার চোখের সামনেই দেখলাম একটা রিক্সা অ্যাঙ্গেল করে উঠাইছে। আমার ভুল হয়ে গেছে, আমি নতুন আসছি তো ভুল হয়ে গেছে ভাই। ওই সঙ্গেলে মানা করছে স্যার, উনি জাত দেয় নাই, এই সিঙ্গেল যে বলে যে রাত দেবো আমাকে জোর করে নিয়ে আসতেছে। এভাবেই চালকরা পার হয়ে যাচ্ছেন রিক্সা নিয়ন্ত্রণ ট্রাপার, অর্থাৎ সড়কে অনিয়ন্ত্রিত রিক্সা রোধে যে পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও বলা যায় এক প্রকার অকার্যকর। ফলে কর্তৃপক্ষকে বেপরোয়া 3 চাকার বাহন রোধে আবারও হয়তো নতুন করে ভাবতে হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন ফার্নিচারের দোকান, সিএনজি অটোরিকশার গ্যারেজ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। সোমবার ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত। 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। ভোরের আলো ফুটে ওঠার আগেই রাজধানীর রামপুরায় হঠাৎ অগ্নিকাণ্ড। রমজান মাস হওয়ায় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমোতে যান সবাই। ভোর 5:15 নাগাদ আগুন লাগলে 2-1 ডাকাডাকিতে বের হয়ে আসতে থাকেন অনেকে। কয়েকজন চেষ্টা করলেও পানির স্বল্পতায় সাথে সাথে নেবানো সম্ভব হয়নি আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই দুর্ঘটনাস্থলে আসেন তারা। আগুন লাগছে আমার ওয়ার্কশপের মালিক যারা আছে এগুলো বের হয়েছে, বের হয়ে তারপর আসলাম, আসার পর দেখি যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো আগুন। শুরুতে আমাদের যে বাড়ির যে দারোয়ান সে একাই এখানে শুধু পানি দিতেছে, ছোট্ট একটা পাইপ দিয়ে শুধু একা পানি দিতেছে। রাস্তার পাশে ফার্নিচার ও চায়ের দোকান এবং গ্যারেজে থাকা প্রায় 30টি সিএনজি পুড়ে যায় আগুনে। পাশের ভবনের 3 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ফার্নিচারের দোকান ও সিএনজির মালিকরা কয়েক কোটি টাকা ক্ষতি হওয়ার কথা জানান। অনেক মালিকের 1টা 2টা করে 5টা 10টা করে গাড়ি, এই গাড়িগুলো সব পুড়ে গেছে। প্রায় মনে করেন যে প্রায় 70-80 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, একদম নিঃস্ব আমরা অনেক। ফায়ার সার্ভিস জানায় আশেপাশের কোথাও তেমন কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি।
তবে আগুনের সূত্রপাত কিভাবে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ফরিদপুরে হিমাগারে আলু রাখা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী এবং কৃষকরা। দীর্ঘ লাইন ধরেও অপেক্ষা করে আলু রাখতে না পারায় ভোগান্তিতে পড়েছেন তারা। এতে আলু নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন হিমাগারের সামনে অপেক্ষা করতে থাকা চাষিরা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। ফরিদপুর হিমাগার লিমিটেড সদর উপজেলার গোয়ালচামট এলাকায় প্রতিষ্ঠিত জেলার একমাত্র হিমাগার। 1,50,000 বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন এই হিমাগারে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করেন ব্যবসায়ী ও কৃষকরা। নির্দিষ্ট সময়ের জন্য 60 কেজি ওজনের প্রতি বস্তায় ব্যবসায়ীদের ভাড়া দিতে হয় 405 টাকা। হিমাগারে আলু রাখতে ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা। তবে 5-6 দিন যাবৎ হিমাগারের ফটকের সামনে দীর্ঘ লাইন ধরেও আলু রাখতে পারছেন না অনেকে। এতে প্রচণ্ড গরমে ট্রাকে থাকা আলু নষ্ট হওয়ার শঙ্কায় কৃষকরা। বীজ আলু 250 বস্তা, বীজ আলু নষ্ট হয়ে যাবে তখন। লিভার সংকট, আনলোডের সমস্যা, এখানে রাস্তার উপরে অনেক গাড়ি ঘোড়া জমা হয়ে গেছে বুঝছেন, আর হচ্ছে এখানে থাকা খাওয়ার সমস্যা। নিয়ম অনুযায়ী হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারিতে বুকিং করতে হয়, কিন্তু এবার বুকিং দেওয়ার পরও আলু রাখতে না পারার অভিযোগ করছেন অনেকেই। এখানে এসে দেখি যে খাতাতে 75 নম্বর 76 নম্বর সিরিয়াল, কিন্তু গাড়ি নাই অতই। আজ 5 দিন ধরে সিরিয়ালে পড়ে রয়েছি। আমাদের এই পার্টি কোনো ড্যামার হচ্ছে না, কোনো কিছু না, মাল নষ্ট হয়ে যাইতেছে, মাল নামাইতেছে না। অতিরিক্ত ট্রাক আসায় ও আনলোড করার জন্য প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান হিমাগার কর্তৃপক্ষ। ইতিমধ্যে 60,000 বস্তা ঢুকে গেছে, বাইরে এখনো 50,000 বস্তা আছে। লেবারের সংকটের কারণে আমাদের যানজট বেশি। দ্রুত এই সমস্যার সমাধান করে হিমাগারে আলু রাখার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ফরিদপুর। হবিগঞ্জে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কার্পেটিংয়ের 2 দিন পর হাতের টানেই উঠে আসছে পিচ। স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তবে ঠিকাদার বলছেন, শত্রুতা করে রাতের আধারে কেউ সড়কের কিছু অংশে কেরোসিন বা মেডিসিন দিয়ে গলিয়ে দিয়েছে কার্পেটিং। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কাজল সরকার। সড়ক কার্পেটিংয়ের 2 দিন পর হাতের টানে উঠে আসছে পিচ, ঝরে পড়ছে হাতের স্পর্শে। সড়ক নির্মাণের এমন হাল দেখে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর থেকে মহাশয়ের বাজার সড়ক 1,78,00,000 টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ পায় শায়েস্তাগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান শাহাদাত আলী ট্রেডার্স। কিন্তু শুরু থেকেই কাজে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। চলতি মাসের 18 তারিখ 500 মিটার সড়ক কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে কাজের এমন বেহাল দশায় বুধবার কাজ বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ফিস তো বাইরে যেভাবে করে এইভাবে এই রাস্তা থাকে না। রাস্তাঘাট তো বালা করে করছে না, রাস্তাঘাটে যেগুলো কাজ করতে এটা সিঙ্গেল কাজ, এগুলা কাজ হয় না। হাত দিয়ে টান দিলে তো ওঠার কথা না, যে কাজটা সঠিক হয় নাই তাই উঠে যাচ্ছে। ভালো কাজ হলে তার না কোনো বাধা হইতো না। যেমন এই ভিটামিন দেওয়া যে মানে রোলার করছে, এখন উঠে দিতেছে না। কাজটা সঠিক হয়েছিল আমরা বুঝতে পারছি কেমনি। তারা আপনি একদিনে আপনার প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার রাস্তা তারা করে ফেলাইছে। তবে কাজে অনিয়ম মানতে নারাজ উপজেলা প্রকৌশলী। যদিও অভিযোগের ভিত্তিতে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠানোর কথা জানান তিনি। কাজে কোনো অনিয়ম হয়নি বা কোনো কিছু হয়নি, কাজ তো কেবল শুরু হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজটা আপাতত বন্ধ রাখছি এবং কি কারণে হলো এটা আমরা নির্বাহী প্রকৌশলীকে অবহিত করছি। ষড়যন্ত্র উল্লেখ করে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, শুরু থেকেই একটি চক্র কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। কার্পেটিংয়ের পর কিছু অংশে কেরোসিন বা মেডিসিন প্রয়োগ করে পিচ গলিয়ে দেওয়া হয়েছে বলছেন তিনি। আমার বিপদে ফেলাই ফেলে বিভিন্ন বুঝছেন, এটা একটা ষড়যন্ত্র, সবাই অফিসও জানে, সবাই জানে। একটু জায়গা মনে তো কেরোসিন বা ডিজেল দিয়া রাত্রেবেলা এরকম গরম করে রাখি, তুলে তুইছে আর কি। ফুলের থেকে অনেকে বিরোধিতা করতেছে, অনেক দুষ্টামি করতেছে বুঝছেন। আমি এই কারণে এটা ভালো করে করতেছি, কোনো গ্যাপ টালতেছি না। 3.7 কিলোমিটার সড়কের 260 মিটার আরসিসি ঢালাই এবং বাকি অংশ করা হবে পিচ। কাজল সরকার, এখন হবিগঞ্জ।
বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, শ্রমিকদের কত মাসের বেতন বকেয়া রয়েছে আর সমস্যা সমাধানের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? রওশন, শ্রমিকদের অনেক শ্রমিকের 1 মাসের বেতন, কারো 2 মাসের বেতন বকেয়া রয়েছে এবং শ্রমিকরা বলছে এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে আসলে বেতন অনিয়মিত এবং তারা এর আগেও বেশ কয়েকবার রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন এবং মালিক পক্ষ তাদেরকে বারবার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি এবং সর্বশেষ এই মার্চের প্রথম দিকে 5ই মার্চের কারখানাটি লে অফ ঘোষণা করা হয়। তখন মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের বেতন পরিশোধ করে দেবে, তবে তারা প্রতিশ্রুতি রাখেনি এবং সর্বশেষ তাদের 20শে মার্চে বেতন বোনাস পরিশোধ করা হবে বলে তারা আসলে তাদেরকে প্রতিশ্রুতি দেয়। তো সবশেষ আজ 24শে মার্চ তাদেরকে আসতে বলা হয় এবং আজকে বেতন ভাতা এবং বোনাস পরিশোধের কথা ছিল, কিন্তু এখন তাদেরকে বলা হচ্ছে সিপিজের যে নির্বাহী পরিচালক তিনি জানিয়েছেন যে মালিক একটি অডিও বার্তা পাঠিয়েছে, তিনি ঢাকায় টাকা জোগাড়ের জন্য চেষ্টা করছেন এবং আগামীকাল তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা বেতন পরিশোধ করবেন। তো এই মুহূর্তে তারা শ্রমিকরা এতক্ষণ গেটে অবস্থান করছিল, এর আগে তারা কারখানার সামনে অবস্থান নেয় এবং তারা বলছে আসলে এই রোজার মাসে তারা কিভাবে চলবেন এবং তারা যে তাদের পরিশ্রমের টাকায় তারা চাচ্ছেন, কিন্তু বারবার তাদেরকে কেন এভাবে কষ্ট দেওয়া হচ্ছে এবং এর আগেও মালিক তাদের নির্যাতন এবং জুলুমের কারণে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছে বলে তারা অভিযোগ করে এবং তারা বলছেন যে এভাবে আসলে তাদেরকে হয়রানি করার কোনো মানে হয় না এবং যদি তাদের বেতন পরিশোধ করা না হয় তাহলে তারা আজকে এই ইপিজেডের প্রধান যে সড়ক সেই সড়কে তারা অবস্থান নেবেন। এখন তারা আসলে শ্রমিকরা হেঁটে হেঁটে সেই প্রধান সড়কের দিকে যাচ্ছে, তারা ইপিজেডের যে মূল ফটক সেটি তারা এখন সরে গেছে সেখান থেকে এবং বাইরে কিন্তু অনেক গাড়ি অপেক্ষমান আছে এবং এক পাশে গেট কিন্তু গেট বন্ধ ছিল। তো আসলে এই রমজানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কারখানাতে কিন্তু এই শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রে ইপিজেড কর্তৃপক্ষ বলছে আসলে মালিক পক্ষে যে অব্যবস্থাপনা এবং অনেক ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তারা এই সমস্যায় পড়েছে। এই কারখানাটির অধীনে বা এই যে গ্রুপ জিএমএস তাদের অধীনে 3টি কারখানা আছে, তবে বাকি কারখানাগুলো ঠিকঠাক মতো চললো। এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন সমস্যা চলছে এবং কিছুদিন আগে যখন এই কারখানাটিতে বায়ার পরিদর্শন আসে তখন সেখানে আন্দোলন চলছিল এবং তাদের কিছু অর্ডার বাতিল হয়ে যায়, তাই তারা সমস্যায় পড়েছে। তবে ইপিজেড কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগামীকালের মধ্যে তারা শ্রমিকদের যে প্রতিশ্রুত বেতন বা বোনাস পরিশোধ করার কথা সেটি তারা পরিশোধ করে দেবেন, তবে শ্রমিকরা সেটি মানতে চাচ্ছেন এবং তারা বলছে যে এর আগেও বারবার কথা দিয়ে কথা রাখা হয়নি। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো সিপিজেডে জিএমএস গার্মেন্টসের যে শ্রমিকদের বিক্ষোভ এবং আন্দোলনের কর্মসূচি তার সব শেষ। বকেয়া বেতন ভাতার পরিশোধের দাবিতে চট্টগ্রামের ইপিজেডের মেইন গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। বরগুনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তরমুজের রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে, তবে কৃষকদের অভিযোগ ফলন ভালো হলেও লাভের বড় অংশই চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনার তরমুজের আড়ত থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, এবার জেলায় কি পরিমাণ তরমুজ উৎপাদন হতে পারে? আর আরেকটা বিষয়, যে তরমুজ যারা কৃষক উৎপাদন করছেন তাদের যে মুনাফার বেশি অংশই সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে, তারা একটা অভিযোগ করেছেন। এর সমাধানে কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিয়েছেন কিনা? রওশন, আমার পাশেই দেখছেন যে আড়তের সামনে একেবারে খুচরা বিক্রেতারা তারা তরমুজ বিক্রি করেছেন এবং এখানে যে তরমুজগুলো রয়েছে বড় আকৃতির তরমুজগুলো সেগুলো 500 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে এবং আমরা খোঁজ খবর নিয়েছি এখানকার আড়তে কিংবা খুচরা বিক্রেতাদের, তাদের সাথে কথা বলেছি, আমরা জানতে চেষ্টা করেছি যে উৎপাদন পর্যায়ে এই তরমুজগুলোর দাম কত। তারা কিন্তু সঠিক তথ্য আমাদের দিচ্ছে না। একই সাথে আমরা খোঁজ খবর নিয়েছি বরগুনার প্রান্তিক যে জনপদে তরমুজ উৎপাদিত হয়েছে চরাঞ্চলে, সেখানে আমরা গিয়েছি, কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাদের জানিয়েছে যে চরাঞ্চলের যে তরমুজ সেগুলো বড় আকৃতির যে তরমুজ, আপনাকে একটু যদি দেখাই যে বড় আকৃতির তরমুজগুলো এগুলো বিক্রি করা হচ্ছে উৎপাদন পর্যায়ে কৃষকরা বিক্রি করছেন 150 থেকে 180, কোনো কোনো ক্ষেত্রে 220 টাকা
টাকা পর্যন্ত সর্বোচ্চ দরে বিক্রি করছেন। তবে এই তরমুজ নানা হাত ঘুরে এখানকার যারা পাইকার রয়েছেন, তারপর এখানে আড়তদার রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন, সেখান থেকে যখন একজন ভোক্তার কাছে পৌঁছায় তখন তরমুজের দাম পড়ে যায় 500 থেকে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি 600 টাকা। এবং কৃষি বিপণন ধারা অনুযায়ী যদি বলি আপনাকে, তরমুজ বিক্রির ক্ষেত্রে একজন মুনাফা করার সর্বোচ্চ নিয়ম হচ্ছে 30%। সেক্ষেত্রে আমরা দেখছি তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কাই করেন না এবং একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন এখানকার তরমুজ ব্যবসাকে ঘিরে। এবং প্রশাসনের যেটি বললেন যে প্রশাসনের তদারকি কিন্তু রয়েছে, তবে যখন প্রশাসন অভিযান করেন বা এখানকার বাজারগুলোতে আসেন, আড়তে আসেন, তখন কিন্তু তারা তরমুজের দাম কমিয়ে বলেন। যখন তারা চলে যান ঠিক তারপরে কিন্তু তরমুজের দাম আবার বেশি দরে তারা এখানকার ক্রেতাদের কাছে বিক্রি করেন। এবং এবছর আপনি যেটি বললেন যে বরগুনা জেলায় 8300 হেক্টর জমিতে তরমুজ আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের জানায় যে এই আবহাওয়া অনুকূলে থাকায় এবছর 12,300 হেক্টর জমিতে তরমুজ আবাদ করেছেন। এবং তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে মালচিং পদ্ধতিতে, মানে আধুনিক পদ্ধতি অবলম্বন করে কৃষকরা তরমুজ চাষাবাদ করেছেন। এর ফলে কিন্তু কৃষকরা ব্যাপক হারে মুনাফা লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় যে এখানের যে তরমুজ সিন্ডিকেট ঘিরে বাজারে যারা ক্রেতা রয়েছেন, সাধারণ ক্রেতা রয়েছেন, তারা জানিয়েছেন যে তরমুজ সিন্ডিকেটকে ঘিরে যাতে আরো কঠোরভাবে মনিটরিং ব্যবস্থা চালু করা হয় সেজন্য প্রশাসনের তারা দাবি জানিয়েছেন। আর এই বছর যে উৎপাদিত তরমুজ, সেই তরমুজ প্রায় 1500 থেকে 1700 টাকায় বিক্রি করতে পারবে বলে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা আশা করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে কৃষকরা যেহেতু যে মুনাফার একটি বড় অংশ এখানকার সিন্ডিকেটের কবলে চলে যাচ্ছে, কৃষকরা জানিয়েছেন যে আগামীতে যাতে সরকারি পর্যায়ে পণ্য সরবরাহ কিংবা বিপণনের ব্যবস্থা করা হয়, এই দাবি কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ রওশন। বরগুনা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ হামাস নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম এবং অপর একজন নিহত হওয়ার দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে, নাসের হাসপাতালে চিকিৎসা নেয়াকালে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি নৃশংসতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের মধ্যে 17,000-এর ওপর শিশু। বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার অভ্যন্তরে চলছে স্থল অভিযান। এদিকে নেতানিয়াহু সরকারের সমালোচনা করে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী। প্রথম দফায় 42 দিনের যুদ্ধবিরতিতে নিজ আবাসস্থলে ফিরে আসে বহু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে স্বপ্ন দেখতে থাকে তারা। নানা অজুহাতে ভেস্তে যায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। রোজার মধ্যেই শুরু হয় ইসরায়েলিদের বর্বর হামলা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হত্যা করা হয় 200 শিশুসহ 6 শতাধিক ফিলিস্তিনিকে। এরই মধ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়েছে লেবানন ও ইয়েমেনে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামলায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বিচারে হত্যা করছে শত শত ফিলিস্তিনিকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গেল 17 মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা 50,000 ছাড়িয়েছে, যাদের মধ্যে শিশু 17,000। পুরো একটি প্রজন্মই যেন ধুলোয় মিশে গেছে, যা ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর এক মাইলফলক। প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এখনও নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি। بسبب التواطؤ العالمي والدولي والصمت العربي والإسلامي، ولأن غزة تقف لوحدها وتدافع عن نفسها بوحدها، يزيد عدد الشهداء وعدد المصابين. احنا ايش ذنبنا انه نفقد 50,000 او 60,000 شهيد و10 مفقودين و50,000 كمان مصابين. 50,000 شهيد هذول ما فقوا نفسهم يعيشوا زينا زيهم. طبعا 50,000 شهيد هذول بتطلع منهم صغار ونساء واطفال، ما هذول ما ذنبهمش شيء يعني.
এরপরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ইসরায়েলি বাহিনীর মধ্যে। উল্টো হামাস নির্মূলের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে উপত্যকাটিতে। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলছে সামরিক বাহিনীর স্থল অভিযান। নেতজারিম করিডোর দখলে নিয়ে অবরুদ্ধ করে ফেলেছে গাজাবাসীকে। গাজার উত্তর ও দক্ষিণে ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। আইন ভঙ্গ করেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানোর অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন বিস্ফোরক মন্তব্য করে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহরাব মিয়ারা। সরকারের প্রতি শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে জিম্মিদের মুক্তির সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। এর প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে জিম্মিদের স্বজনসহ শত শত মানুষ। তানভীর জানি, এখন বিশ্ব। যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে সোমবার বৈঠকে বসছে ইউক্রেন আর রাশিয়ার প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই যুদ্ধের ইতি টানা নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সোমবার কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা, বিরল খনিজ নিয়ে চুক্তির পাশাপাশি চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে আসতে পারে নতুন এই সিদ্ধান্ত। এর আগে ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক হয় সৌদি আরবের সঙ্গে। জেলেনস্কি বলেন, বৈঠকের বাইরেও পুতিনকে হামলা বন্ধের জন্য নির্দেশ দেওয়া উচিত। এর মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতেও হামলা না করার শর্তে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন পুতিন। কিন্তু এরপরও ইউক্রেন আর রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। ইস্তানবুলের মেয়র ইকরাম ইমামুলকে কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভে আরও উত্তাল পরিস্থিতি তুরস্কে। পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। রোববার হাজার হাজার বিক্ষোভকারীর র্যালিতে পিপার স্প্রে ছুড়েও তাদের দমাতে পারেনি পুলিশ। আঙ্কারাতে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে জল কামান ব্যবহার করে পুলিশ। ইস্তানবুল আর ইজমিরেও চলছে বিক্ষোভ। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই ইমামুল। দুর্নীতির শাস্তি হিসেবে রোববার ইস্তানবুলের একটি আদালত তার কারাদণ্ড ঘোষণা করে। এবার জানাবো খেলার খবর। ঘরের মাঠ বলে সব সুবিধা পাচ্ছে ভারত, আর বাংলাদেশকে করা হচ্ছে অবজ্ঞা। শিলংয়ের তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান। অন্যদিকে পরিস্থিতি যাই হোক, টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের বিকল্প কিছু দেখছেন না সহ অধিনায়ক তপু বর্মন। ভারতের শিলং থেকে আরও জানাবেন তাসওয়ার নাফি। রোববার সকাল থেকে বৃষ্টির কবলে শিলং। এক পর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে উপস্থিত ফুটবলাররা। ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দল শুরু থেকে বঞ্চিত হচ্ছে সুযোগ সুবিধা থেকে। এমনকি এখনও সুযোগ হয়নি ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার। তাই টিম ম্যানেজমেন্টও বিরক্ত ভারতের এমন আচরণে। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। খেলা ঘাসের মাঠে হলেও হামজা তুপুরা টানা 2 দিন অনুশীলন করেছে টার্ফের উপর। যদিও এতটা অবহেলার পরও ফুটবলাররা জবাবটা দিতে চায় মাঠের খেলায়। অতীতের পরিসংখ্যান ভুলতে চায় তপু ইব্রাহিমরা। আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। এইবারের ম্যাচটা ডিফারেন্ট। বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার ডিফেন্সের, যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে 3 জন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। শিলং থেকে তাসওয়ার নাফি, এখন ভারত। রোজার মধ্যে খেলা চান না ক্রিকেটার আবু হায়দার রানি। তবে এবার বাড়তি ছুটি থাকায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার। কথা বলেছেন সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েও। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব।
আমরা তো সবাই চাই যে রোজার মধ্যে কোনো খেলা না হোক, কারণ রোজার মধ্যে চলছে ডিপিএল। অধিকাংশ ক্রিকেটার রোজা রেখেই ডিপিএল খেলছেন। ব্যতিক্রম নন মোহামেডানের হয়ে খেলা আবু হায়দার রনিও। তবে অন্যান্য অনেকের মতো রনির চাওয়া অন্তত রমজান মাসটাকে রাখা হোক খেলার বাইরে। রোজার মধ্যে আরেকটা খেলা কম হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই চাই যে রোজার মধ্যে কোনো খেলা না হোক, কারণ আমরা অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমার কাছে মনে হয় না রোজার মধ্যে খেলা উচিত। তো একটা ম্যাচ কম হবে, আমরা 3 দিন আগে থেকে ছুটি পাবো, এটা খুবই ভালো লাগতেছে। রিয়াদ মুশফিক তামিমদের সঙ্গে একই দলে খেলা স্বস্তির, আছে চ্যালেঞ্জও। ক্যাপ্টেন তামিম আর পারফর্মার তামিম নিয়ে কথা বলেছেন আলাদা করে। তবে তারকা সমৃদ্ধ দলে থেকেও নিজের পারফরমেন্সে উজ্জ্বল আবু হায়দার রনি। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলা রনির শিকার 10 উইকেট। ওনারা এত বছর ধরে খেলতেছে, ওনারা আসলে অনেক এরকম সিচুয়েশনগুলো ফেস করে আসছে, যে সিচুয়েশনগুলো আসলে ম্যাচের মধ্যে হয়। হ্যাঁ, তামিম ভাই তো আসলে ক্যাপ্টেন হিসাবে আপনারাও দেখেছেন ন্যাশনাল টিমে ওনার ক্যাপ্টেন্সির রেকর্ড খুবই ভালো, আর ডিপিএলও আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে। মাশাআল্লাহ তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করতেছে, ব্যাক টু ব্যাক 2টা 100 করেছে, লাস্ট ম্যাচেও 48 করেছে। মানে খুবই সুন্দর ব্যাটিং করতেছে। মানে আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট এবং মেরিট অফ দ্য বল খেলতেছে। ঈদ উল ফিতরে বিশেষ কোনো প্ল্যান নেই, সময় দিতে চান পরিবারকে আর ফিটনেসে। তো রোজার মধ্যে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, শরীরের উপরে অনেক ধকল গিয়েছে। তো চেষ্টা করবো এই সময়টা মোস্ট অফ দ্য টাইমস বাসায় থাকার, ফ্যামিলিকে টাইম দেওয়ার এবং প্রপার রেস্ট নেওয়ার। প্রোয়েক্টিভ রেস্ট যেটাকে আমরা বলি, যেমন টাইম টু টাইম জিমটা করতে হবে, কিছু রানিং সেশনস করতে হবে, হয়তো টুকটাক স্পট বোলিং করব। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি20তে 15 ম্যাচ খেলেছেন, তবে থিতু হতে পারেননি লাল সবুজের জার্সিতে। তবুও রনি স্বপ্ন দেখেন আবার ফিরবেন জাতীয় দলে। বলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও মুন্সিয়ানা দেখানো রনি সেই সম্ভাবনা এখনও ভালোভাবেই জিইয়ে রেখেছেন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। রেলপথে ঈদযাত্রার শুরুর দিনে সহনীয় যাত্রীর চাপ, কয়েক স্তরে টিকিট চেকিং। 1 ঘন্টা দেরিতে ছেড়েছে 11 সিন্দুর। টিকিট পাওয়াটা একটু ঈদের সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কখন যাব, কখন ফ্যামিলির সাথে দেখা হবে, যে সবার সাথে, সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। আনন্দ তো এটাই। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ সাগর পথে প্রথম ফেরি সার্ভিসের উদ্বোধন। বহরে 6 উপদেষ্টা, দুপুরে ভার্চুয়ালি যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদে 9 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের শঙ্কা। বেশি পণ্য বেসরকারি অফ ডকেই পাঠাতে চায় কর্তৃপক্ষ। রামপুরায় আগুনে পুড়ল 30টি সিএনজি অটোরিকশা। ক্ষতি কোটি টাকার বেশি। কাছাকাছি পানির উৎস না থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এবং 1 সপ্তাহের মাথায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকেও হত্যা। এখন পর্যন্ত 50,000-এর বেশি প্রাণহানি, যার 1/3 শিশু। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।